গেল আমার 2021 সালে নভেম্বরে বাঘের সঙ্গে লড়াই হয়েছে, নভেম্বর মাসে 2021 সালে। আমি সুন্দরবনে যারা মাছ কাঁকড়া ধরতে যায়, এতে সিস্টেমটা হচ্ছে এরা যখন বাড়িতে বার হয়, এদের বাড়ির যে ওয়াইফ মানে বাড়ির স্ত্রীরা এরা পুরো বিধবার মতো বাস করে। যেটা কাঁটা সরে দেখছি না, বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে আমি তখনই ধরে ফেলেছি, বাঘকে পাঁজা করি, বলেছি মা গো বাঁচাও, ফেটে গেছে এই মাথাটা, আমি কানে শব্দটা পেয়েছি। তার বাঘ যেটা যারা মাছ কাঁকড়া ধরতে যায়, ওরা তো একসাইডে নদীর সাইড দিয়ে যায়, খুব জোর হলে 5-7 ফুট। আর বাঘ কিন্তু জাম্পিং করে মোটামুটি আপনার 21 ফুট জাম্পিং করতে পারে প্রত্যেক জাম্পিং। বাঘ কিন্তু ওই নৌকোর উপরে পড়লে ওর ওজন নিতে পারবে না, আর ও জানে আমি মানুষকে ধরতেও পারবো না। ও উপর থেকে ডাইরেক্ট জাম্পিং করে মানুষকে টার্গেট করে, মানুষকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে, নদীতে ফেলার পরে তাকে ওখান থেকে ধরে নিয়ে উঠে চলে যায়। নমস্কার বন্ধুরা, মৃণাল বক্সি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো লঞ্চ আমাদের জন্য অপেক্ষা করছে। সুন্দরবনের অন্তিম পর্বের ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে এসেছি। সুন্দরবনের প্রায় 7% বাংলাদেশের অন্তর্গত এবং বাকিটা ভারতবর্ষের। প্রায় 4000 বর্গ কিলোমিটার বিস্তৃত আমাদের সুন্দরবন। সুন্দরবন প্রকৃতির এক অপূর্ব বিস্ময়। এই বনভূমি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য। নদী, খাল, বন আর বন্যপ্রাণীর মেলবন্ধনে গড়ে উঠেছে সুন্দরবনের অসাধারণ সৌন্দর্য। বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা এই বনভূমি শুধু একটি পর্যটন কেন্দ্রই নয়, এটি জীববৈচিত্র্যের এক অনন্য ভাণ্ডার। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে এই বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকৃতিপ্রেমীদের জন্য সুন্দরবন যেন এক স্বর্গরাজ্য। সুন্দরবন ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল লঞ্চে ভ্রমণ। নদীর শান্ত জলে ভেসে যেতে যেতে চারপাশে সবুজ বনভূমি, পাখির কলতান এবং বন্যপ্রাণীর উপস্থিতি পর্যটকদের মুগ্ধ করবে। ভাগ্য ভালো থাকলে দূর থেকে দেখা মিলতে পারে রয়্যাল বেঙ্গল টাইগারের। লঞ্চে চলার পথে সুন্দরবনের বাঘ নিয়ে কিছু কথা ও তার অভিজ্ঞতা শোনালেন জীবনসাথী লঞ্চের চালক, অতিথিবৎসল, সদাহাস্য ও মিষ্টভাষী বাপি নস্কর। তার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব। এবার শুনুন তিনি কি বলছেন। সুন্দরবনে যারা মাছ কাঁকড়া ধরতে যায়, এদের সিস্টেমটা হচ্ছে এরা যখন বাড়িতে বার হয়, এদের বাড়ির যে ওয়াইফ মানে বাড়ির স্ত্রীরা এরা পুরো বিধবার মতো বাস করে।
এবারে মাথায় চুল তেল মাখে না, মাছ মাংস খায় না, বা যেগুলো নিয়ম আছে বিধবাদের পুরো সেম ভাবেই বসবাস করে যতক্ষণ না তারা ফিরে আসবে। কারণ ওরা যে মাছ কাঁকড়া ধরতে যাচ্ছে, ফিরে আসবে কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, সেটা ওনার নেই। এবারে ওরা যে ফিরে আসবে কোনো গ্যারান্টি নেই। যদি মানুষ ওরা যে বার হয়ে যাবে, ওই যে বার হয়ে চলে যাবে, ওরা কিন্তু আর বাড়ি থেকে তাকাবে না। ওরা ওই যে চলে গেল বাড়িতে, ওরা এসে জঙ্গলে পুজো দেবে, বনবিভাগে পুজো দিয়ে তারা বার হবে। বনবিভাগে পুজো দেয়, তার কারণ হচ্ছে ওরা, আমরা যখন সুন্দরবনে যাচ্ছি বাঘ দেখার আশায়, যে বাঘ দেখতে যাবো বা বাঘ দেখার আশায়, বা আমরা বাঘ দেখতে পারলে ভালো, এইটাই তো আমরা আশা নিয়ে গেছি সবাই। কিন্তু আমরা দেখতে পাইনি। কিন্তু ওরা যখন যায়, ওরা কিন্তু বাঘকে বাঘ বলে না, মামা বলে। কারণ বাঘের নাম নেয় না, মামা। হ্যাঁ, এবারে যখনই বাঘ ওরা ওই যে কারণে যায়, মাছ কাঁকড়া ধরে নিয়ে যখন ফিরে আসে, যতক্ষণ না বাড়ি এসে বাড়ির লোকেদের মুখ দেখবে, ততক্ষণ বাড়ির লোক টোটালি যে মারা গেছে এরকম একটা ভাবে বসবাস করবে। বাড়ির বিবি বলো, ছেলে বলো, মোটামুটি সবাই এইভাবেই থাকে। বাঘ যেটা যারা মাছ কাঁকড়া ধরতে যায়, ওরা তো একসাথে নদীর সাইড দিয়ে যায়, খুব জোর হলে 5-7 ফুট। আর বাঘ কিন্তু জাম্পিং করে মোটামুটি আপনার 21 ফুট জাম্পিং করতে পারে প্রত্যেক জাম্পিং। এবারে ওরা 21 ফুট জাম্প করে, এরা 10 ফুট 12 ফুট দূর থেকে যায়। এবারে নৌকোগুলো তো ছোট, খুব বেশি বড় নয়, মোটামুটি 15 জন 20 জন যেতে পারবে এরকম। এবার ওরা 3 জন 4 জন করে যায়। এবার পিছনে একজন থাকে, মাঝে একজন থাকে, সে ডাঁড় পায়, পিছনে একজন হাল ধরে, আর সামনে যে ধরে সে সূত্রা ফেলে, যে কাঁকড়া ধরা সূত্রা। এইবারে ও বাঘ কিন্তু ওই নৌকোর উপরে পড়লে ওর ওজন নিতে পারবে না, আর ও জানে আমি মানুষকে ধরতেও পারবো না। ও উপর থেকে ডাইরেক্ট জাম্পিং করে মানুষকে টার্গেট করে, মানুষকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে। নদীতে ফেলার পরে তাকে ওখান থেকে ধরে নিয়ে উঠে চলে যায়। এবার তাকে ও কিন্তু অন্য কোথাও ধরে না। বাঘ ধরলে একটাই জায়গায় ধরবে, ঘাড়ে, আর নাহলে ধরবে না। ও ঘাড়ে ধরতে পারলে মানুষকে জব্দ করবে। এবার ঘাড়ে ধরে একটা ঝাড়া মারে পিঠে ওঠে, ওই একটা জাম দিতে পারলে আর দেখা যাবে না। আর বেশিরভাগ বাঘ থাকে হচ্ছে হেঁতাল বন, যেটা বলে হেঁতাল গাছ, খেজুর গাছ টাইপের, খেজুর গাছের মতোই ফল হয়। ওটা হচ্ছে বাঘের চেহারার সঙ্গে একদম ম্যাচিং। যে বাঘ ওর মতো বসে থাকলে হেঁতাল বনের মধ্যে কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, ওই গাছের মধ্যে বসে থাকে, প্রচুর ঘন তো গাছ, এবার গাছ তো প্রচুর ঘন। এবার ওরা কি করে, ওরা গাছের মধ্যে বসে থাকে, টার্গেট করে থাকে। এবার ধরো একজনকে টার্গেট করলো, সঙ্গে সঙ্গে তো নেবে না, ও টার্গেট করার সময় দিতে হবে, ও শিকার করার সময় নেবে। হ্যাঁ, এবার ও কি করবে, ওরা ওই মাছ দিয়ে জাল ফেলতে ফেলতে যাবে, ও কিন্তু এই উপর দিয়ে সাইড দিয়ে টার্গেট করতে করতে আগাবে। আগাতে ও ঠিক পজিশনে পাবে, ও তখনই জার্ভিং করবে। যখন জাম দেবে, ও এমনভাবে জাম দেবে যেন এই লোকটাকে ঠেলে নিয়ে জলে পড়তে পারে। এবার জলে পড়ে মানে ওকে তুলে চলে যাবে, ওকে খুঁজে পাওয়া যাবে না। এইভাবে তো এই আপনি যে এই লঞ্চ চালাচ্ছেন, চালাতে কোনো সময় না, আমাদের এই বোটে যেহেতু সেফটি আছে, তো আমরা দেখতে পাই অনেক সময় এই আইল্যান্ড থেকে আইল্যান্ডে সাঁতরে যায়, সেইটা মোমেন্টে আমরা পৌঁছে গেলাম, তখনই দেখা যায়। এবারে এই মুহূর্তে আমাদের এতে অ্যাটাক করে না, কারণ আমার প্রচুর মানুষ থাকি, প্রচুর লোক থাকি। এবার আমাদের সেফটি করা আছে, যে সাইডে রেলিংগুলো আছে, ওরা জাম দিতে ভয় করে। সবারও তো জীবনে ভয় আছে, যতই ভাগ হোক। সুন্দরবনে যারা যায়, তারা মোটামুটি একটা কোথায় আগেকার লোক বলে যে জঙ্গলে যাবে বাপ বেটা, আচ্ছা, বাবা ছেলে, না হলে ভাই ভাই। কারণ যদি বা বাঘে অ্যাটাক করে, ওকে কিন্তু পাল্টা আঘাত করতে পারলো ছেড়ে যাবে, লাশ ছেড়ে যাবে, হয়তো মরে যাবেন, লাশ ছেড়ে যাবে। যেমন আমরা একবার নিয়ে এসেছিলাম, আমরা আগে তো মাছ ধরতাম নদীতে, এই জায়গাটা এই নদীটা নিয়ে চলে গেছে নৌকে করে এটি নিয়ে চলে গেছিলো, কিন্তু আমরা লাশটাকে নিয়ে এসেছি, আমার একটা কাকা হয়, নিয়ে চলে এসেছিলাম। ওই জন্য এবারে ওকে অ্যাটাক করলে ওর পাল্টা অ্যাটাক করতে হবে, তাহলেও বাঁচবে, নিয়ে ছেড়ে দিয়ে পালাবে। এবার ওই জন্য এই যে লোকটা ছেড়ে এসে সুন্দরবনে, এ ভাই ছিল, ভাই কাকারা ছিল, ওরা পাল্টা অ্যাটাক করেছে, চিল্লে উঠেছিল, তখন বাঘ ছেড়ে দিয়ে ভয় পালিয়েছে। ও তখন এনে অনেক দিন হসপিটালে ভর্তি ছিল। কালকে মাথা টাথা দেখলে আপনার বুঝতে পারবেন যে এই জায়গায় বেঁকে আছে, এখানে সেলাই, এরকম কাটা, এই এখানে এই লোকনাথ মন্দির। এখন আমি ডেকে দেবো কালকে, আপনার কথা বলবো, বুঝতে পারবেন। ওই একটাই লোক সুন্দরবনে আছে, বাঘের হাত থেকে বেঁচে আছে। বাঘের হাত থেকে বাঁচা খুব রিস্ক জীবনের, মানে নতুন জীবন ফিরে পেয়েছে। ফিরে যে এসছে এরকম 7-8 বছর হয়েছে বেশি। এবার ওই জন্য এই যে লোকটা ছেড়ে এসছে সুন্দরবনে, এ ভাই ছিল, ভাই কাকারা ছিল, ওরা পাল্টা অ্যাটাক করেছে, চিল্লে উঠেছিল, তখন বাঘ ছেড়ে দিয়ে ভয় পালিয়েছে। ও তখন এনে অনেক দিন হসপিটালে ভর্তি ছিল। কালকে মাথা টাথা দেখলে আপনার বুঝতে পারবেন যে এই জায়গায় বেঁকে আছে, এখানে সেলাই, এরকম কাটা, এই এখানে এই লোকনাথ মন্দির। এখন আমি ডেকে দেবো কালকে, আপনার কথা বলবো, বুঝতে পারবেন।
ওই একটাই লোক সুন্দরবনে আছে, বাঘের হাতে বেঁচে হচ্ছে ওটা বাঘের হসপিটাল, যেটা বাঘ অসুস্থ হলে অসুস্থ হলে খাঁচা পেতে ওকে ওই ছাগল দিয়ে খাঁচা আছে। আপনার সরিষা কালে যখন উঠবেন দেখবেন ওখানে খাঁচা আছে, এবং রড দিয়ে মোটা মোটা রড দিয়ে বড় খাঁচা করা হয়, ওই ইঁদুর ধরা খাঁচার মধ্যে ছাগলের মধ্যে দিয়ে দেয়। ও যখন ঢুকবে ওই পা পড়লেই খাঁচা পড়ে, ওকে ধরে এনে ওখানে চিকিৎসা করে চিকিৎসালয় ওটা। লঞ্চের চালক বাপি নস্করের কথা শুনতে শুনতে কখন যে অনেকটা সময় কেটে গেল বুঝতেই পারলাম না। ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম বালি দ্বীপ। এখানে আমরা দেখব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মহারাজের মন্দির। প্রায় 40 বছর আগে শ্রদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ বারোদি থেকে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মহারাজের ছবি এনে সুন্দরবনের বালি দ্বীপে প্রায় 10 কাঠা জমির ওপর এই মন্দির প্রতিষ্ঠা করেন। ভাই কামরাঙ্গাগুলো হবে এই জায়গাটার নামটা কি? বালি দ্বীপ, বিজয়নগর গ্রাম, বালি আইল্যান্ড, গ্রামটার নাম হচ্ছে বিজয়নগর। এখানে কি রয়েছে? এখানে বাবা লোকনাথজির মন্দিরে আপনারা যাচ্ছেন, আর বাকিটা গ্রাম। আচ্ছা, ওই গ্রামে আমরা থাকি। খুব ভালো। ভালো থাকবেন, আবার আসবেন। দেব শশা, পেয়ারা মাখা, ফুলের আচার, আমের আচার, তেঁতুলের আচার, যারা বাড়িতে নিয়ে যেতে চাইছেন প্যাকেট আছে। লঞ্চ ঘাট থেকে মন্দিরের দূরত্ব হাঁটা পথে প্রায় 10 মিনিট, কিন্তু বৃষ্টিস্নাত কর্দমাক্ত মেঠো পথ দিয়ে হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল। গ্রাম্য মহিলা ও পুরুষ টুরিস্টদের বিক্রি করার জন্য গ্রামের উৎপন্ন বিভিন্ন সবজি ও হাতে তৈরি জিনিস রাস্তার দুপাশে নিয়ে বসেছেন। দেখুন এখানেও আর কি দোকান নিয়ে বসেছে। এই সমস্ত জিনিস দেখতে দেখতে পৌঁছে গেলাম দোচালা কুঁয়ে ঘরের মন্দিরে। মন্দিরের গর্ভগৃহে এক কোণে বসে দর্শনার্থীদের প্রসাদ ও চরণামৃত দিচ্ছিলেন একজন আঞ্চলিক মহিলা।
তার কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য শুনলাম। এখন শুনুন তিনি কি বলছেন। কে প্রতিষ্ঠা করেছিলেন ওই মন্দির? আমি শ্রদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ, ওনার বাড়ি কলকাতা কসবা। আচ্ছা, ওনাকেই বাবা জানিয়েছিলেন যে বাবা আমি বহুদিন বারাদিতে আছি, আমি সুন্দরবন যাব, আমাকে তুমি নিয়ে চলো। আচ্ছা। ওই ভদ্রলোক এসে গ্রাম প্রতিবাসীকে ডেকে এই 10 কাঠা জায়গা উনি কিনেছেন, কিনে এখানে মন্দির তৈরি করে ওই বারাদির থেকে ছবিটা এনে উনি প্রতিষ্ঠা করেছিলেন। ও, এই ছবিটা বারুদির ছবি? বারাদির ছবি। আর ওই যে নর্মদেশ্বর মহাদেবটাকে দেখছেন না, কোথায়? নর্মদেশ্বর যে মহাদেব, আচ্ছা, এই সামনে যে রয়েছে। সামনে যে রয়েছে, উনি নর্মদা গঙ্গায় স্নান করতে যাওয়াতে ওনার কোলে উঠে বসেন, উনি এনে এখানে প্রতিষ্ঠা করেন। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মহারাজের মন্দির থেকে ফেরার পথে ঘটনাক্রমে সাক্ষাৎ হলো বাঘের আক্রমণে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বালি দ্বীপের বাসিন্দা মৎস্যজীবী আশিস দাসের সঙ্গে। তার সঙ্গে বাঘের লড়াইয়ের লোমহর্ষক অভিজ্ঞতা তিনি শোনালেন। এখন শুনুন তিনি কি বললেন। আর এইটা হচ্ছে আমার কাহিনী লেখা আছে। কবে এটা বেরিয়েছিল? এটা হচ্ছে 2022-এ পেপার বেরিয়েছিল। 2021 আমার নভেম্বর লড়াই, 2022-এ বেরিয়েছিল। আমার 2021 সালে নভেম্বরে বাঘের সঙ্গে লড়াই হয়েছে, নভেম্বর মাসে 2021 সালে। আমি 8 বছর ধরে জঙ্গল করেছি, মাছ ধরতাম। 21 সালের নভেম্বরে কি হয়েছে, আমি বেরিয়ে গেছি, 5 জন করে থাকি, ডিঙে নৌকা নিয়ে। পার পক্ষে 8 দিনের জন্য বেরিয়ে যাই। মা বনের পুজো দিয়ে যাই, আবার আসার সময় পুজো দিয়েও আসি। অনেক গাছে মালা কাপড় বেঁধে, লাল মালা কাপড় বেঁধে জঙ্গলে পুজো দিয়ে আসি। আমার জঙ্গলে মাছ ধরা হয়ে গেছে 7 দিন। 7 দিনের দিন সন্ধ্যের একটু আগে আকাশে একটা মেঘ উঠে গেছিলো। আমার পাশাপাশি একটা খাল ছিল, ধুবনির খাল। ওই খালে নৌকোটা অ্যাঙ্কার করে দিয়েছি ঝড়ের ভয়ে। আর আমার গায়ে জ্বর ছিল, আমি ঘুমাচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমার যে আরও 4 জন ছিল, ওরা চিৎকার করতে আমার ঘুমিয়ে গেছে। আমি কাঁথা সরে দেখছি না, বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে আমি। তখনই ধরে ফেলেছি বাঘকে, পাঁজা করি, বলেছি মা গো বাঁচাও। ফেটে গেছে এই মাথাটা, আমি কানে শব্দটা পেয়েছি। তার 8 মাস পরে দেখলাম বাঘে আমার কথায় কি করেছে। নাকে বাঘের নখ লেগেছিল, পান নখ। এই বাঘে পান নখ লেগেছিল নাকে। আর একটা নখ দেখা যাচ্ছে পিঠে আছে একটা নখ। আর এইটা হচ্ছে প্লাস্টিক সার্জারি করা আছে, কৃত্রিম স্কাল দিয়ে ডাক্তার বলছে স্কাল পরানো আছে। আর এখান থেকে নিয়ে চামড়া কেটে লাগানো, আর এইখান থেকে নিয়ে, এই 2 ধাপ থেকে নিয়ে এটা গ্রাফটিং করেছে, প্লাস্টিক সার্জারি করেছে। এই একটা হাড় নেই, কিন্তু এখন আমি ভুগছি এই অবস্থায়। এই যে এখন হাড় নেই, এটা মারাত্মক ব্যথা এরকম হচ্ছে। এই জায়গাটা হাড় নেই এখনো। কতদিন আগে হয়েছিল? 2021 সালে নভেম্বরে। আর এই একটা নখের দেখ। ওটা কি পূর্ণাঙ্গ বাঘ? হ্যাঁ, বলছি এবারে আগে 8 মাস আমি তো বাঘ ধরেছি, সেই মুহূর্তে পূর্ণাঙ্গ কি আমি বয়স মাপতে পারিনি। মাপলে ওজন করে নিতাম। 8 মাস পরে শুনলাম আমার যেখানে লড়াই হয়েছে সে টাইগার। 8 মাস পরে শুনলাম ওর একটা বড় ইতিহাস আছে। আমার যেখানে লড়াই হয়েছে শুনলাম 8 মাস পরে নান্টু টাইগার বলে টাইগার ছিল ওখানে, ম্যানিটার টাইগার, 252 কেজি ওজন, পুরুষ টাইগার, 8 ফুট লম্বা, 201 জন খেয়েছে, মানুষ শিকার করেছি। ও আবার মারাও গেছি, মরিচঝাপি দ্বীপে মারা গেছে 2023 সালে। এই দিকটা হচ্ছে মরিচঝাপি দ্বীপ, আর আমার হয়েছে এই দিকটা লড়াই হয়েছে। ওই মরিচঝাপি দ্বীপে বয়সের কারণে নান্টু টাইগার মারা গেছে। ম্যানিটার টাইগার ছিল, 201 জন মানুষ খেয়েছে। নান্টু জঙ্গলের রাজা ছিল নান্টু। আপনার লড়াইয়ের বর্ণনাটা যদি একটু দেন। আমি ধরে ফেলেছিলাম দাদাভাই, মাথা স্যার ধরার সঙ্গে সঙ্গে মাথা ফেটে গেছে। মা বলেছি আমি, ফেটে গেছে, আমার শেষ। আমি লড়াই দিতে পারিনি। এবার 8 মাস পর ছিল আমাদের সাথীরা ছিল, ওরা আমাদের মাছ ধরানোর কথা লাঠি ব্যবহার হয়, জালে ব্যবহার করে যেন, ওই লাঠি দিয়ে মারধর করে বাঘকে নৌকার থেকে নামিয়েছি। নামানোর পর এত নিচ থেকে নিয়ে আসলে কী করে, আমি বলেছিলাম তোরা নিয়ে আসলি কী করে। ওরা কী করেছে, আমাদের বাড়িতে ফোন করেছে। আমাদের বাড়ি এই দ্বীপে বাড়ি, এই দ্বীপে আবার বন দপ্তরের অফিসও আছে, বিদ্যাপুরে টাইগার অফিস। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ খবর দিয়েছে, খবর পেতে দিতে রেঞ্জার সাহেব ওখান থেকে আমাকে স্পিড বোটকে তুলে নিয়ে চলে এসছে।
বন দপ্তর রেঞ্জার সাহেব নিয়ে চলে এসছে এই আমাকে। ঘটনাটা কোথায় ঘটেছিল? ধুবনি বলে একটা জায়গা আছে সুন্দরবনে, পাশেই আছে, কাছাকাছি বলছি, আমার ধুবনি যেখানে লড়াই হয়েছে একদম কাছাকাছি, আমাদের বিয়েজিরি যাই 10 মিনিট, ধাবা বাইপাস, অতীন্দ্র মেডিকেয়ার, DRNK পদ্মার প্রাইভেট অপারেশন হয়েছে, তার জন্য বেঁচে গেছি। 28 লক্ষ টাকা নিয়েছে, আপনারা দেখেছেন হয়তো, শুনেছেন মিডিয়া দিয়ে। 28 লক্ষ টাকা আমার যত কোথায় পেলাম, আমার বাবা জমি ছিল, তার জন্য আমি বেঁচে গেছি, নাহলে আর বাঁচাই হতো না। এই যে একটা অক্ষত অবস্থা আছে, এটা করতে পারছে না, বাবার জমি নেই বলে। আর বহু মিডিয়া বলোকে কথা বলি, কিন্তু আমার কোনো ওষুধ কিনা টাকাটা হয়ে যায়, কিন্তু আমার এই অপারেশনটা দর করতে পারছি না, এটা হাল নেই এখনো এই জায়গাটাতে। দাদা, আপনার নামটা যদি আরেকবার বলেন। আশিস দাস। সুন্দরবন শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য একটি প্রকৃতির রক্ষা কবচ। যদি আপনি প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটাতে চান, শহরের কোলাহল থেকে দূরে গিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করতে চান, তাহলে সুন্দরবন হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য। প্রকৃতির রহস্য, বন্যজীবের রোমাঞ্চ এবং নদীমাতৃক সৌন্দর্যের এক অনন্য সমারোহ সুন্দরবন আপনাকে স্বাগত জানাচ্ছে। ইতিমধ্যে লঞ্চে বালিদ্বীপ থেকে পৌঁছালাম গদখালি লঞ্চ ঘাট। লঞ্চ ঘাটে দাঁড়িয়েছিল আমাদের সিটি সার্ভিস বাস। এই বাসেই ঘন্টা দুয়েকের মধ্যে ফিরে গেলাম কলকাতায়। বন্ধুরা, সুন্দরবন নিয়ে এই ছিল আমার অন্তিম পর্বের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ও একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন আর চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এরকম আরও নতুন নতুন ভিডিও করার ক্ষেত্রে উৎসাহিত করবেন। আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।